তোদের হচ্ছে আজকে ডিএসসি 3 পেপার, সেটা আছে হচ্ছে প্ল্যান্ট ইভলিউশন অ্যান্ড বায়োডাইভার্সিটি, এবং তার মধ্যে যেটা আছে আর্লিয়েস্ট ফর্মস অফ লাইফ, তাই তো, প্ল্যান্ট লাইফ, এবং তার আন্ডারে হচ্ছে আর্লি এনভায়রনমেন্ট আর হচ্ছে ফরমেশন অফ ফার্স্ট সেল। আজকে এই দুটো টপিকে আমরা ডিসকাশন করব। তো আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট, তো যখন অরিজিন অফ আর্থ হয়েছিল তখন এনভায়রনমেন্টটা কেমন ছিল? হট ছিল, তাই তো। সেই সময়টা কিন্তু কোনো লাইফের অরিজিন হয়নি। তারপর আস্তে আস্তে কি হলো, যে আর্থের যে এনভায়রনমেন্ট সেটা আস্তে আস্তে কুলিং হলো, তাই তো, আস্তে আস্তে ঠান্ডা হলো, এবং তারপর সেখানে কি হলো, লাইফের অরিজিন হলো। এবং আমরা জানি ফার্স্ট অরিজিন হয়েছিল কোথায়? ওশানে। দেন হচ্ছে ফরমেশন অফ ফার্স্ট সেল, মানে এই যে এনভায়রনমেন্টটা প্রথমে কেমন ছিল সেটা তো হলো, এবং আর্লি এনভায়রনমেন্টটা যখন লাইফ ফর্মিং এর জন্য, লিভিং সেল ফর্মিং এর জন্য সুইটেবল হলো, তখন কিভাবে ফার্স্ট সেলটা ফর্মেশন হয়েছিল, এই দুটো টপিক আমরা আজকে ডিসকাস করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে অরিজিন অফ আর্থ হওয়ার পর সেখানে কিভাবে লাইফের অরিজিন হয়েছিল। দেখ, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট দেখ কি আছে, ইন্ট্রোডাকশন টু দ্য হিস্ট্রি অফ লাইফ, মানে পরপর কিভাবে লাইফের ইন্ট্রোডাকশন হয়েছিল অরিজিন অফ আর্থ হওয়ার পর। তো ফার্স্ট লাইফ লাইফ অন আর্থ হয়েছিল অরিজিনের, দেখ, 3.5 অ্যান্ড 4 বিলিয়ন ইয়ার্স এগো। 1 বিলিয়ন মানে মানে হচ্ছে 1000 মিলিয়ন, ঠিক আছে। তো এখানে তুই বলতে পারিস 3500 মিলিয়নও বলতে পারিস, বা 4000 মিলিয়নও বলতে পারিস, বিলিয়ন যদি না বলি। তাহলে সেই ক্ষেত্রে কি হয়েছিল, আর আমরা জিওলজিক্যাল টাইম স্কেল দেখেছিলাম, তো জিওলজিক্যাল টাইম স্কেলটা আমরা কি দেখেছিলাম, যে নিচের দিক থেকে বলতে হয়, তাই তো, এজ গুলো আস্তে আস্তে নিচের দিক থেকে আমরা উপর দিকে বলি। তো প্রথম যখন আর্থে লাইফ অরিজিনেট করলো সেটা হচ্ছে 3500 থেকে 4000 মিলিয়ন ইয়ার্স এগো। দেন কারা এলো, দেন এলো হচ্ছে প্রোক্যারিওট, সিঙ্গেল সেল। তো প্রোক্যারিওট আসার পর কি হলো, সেটা কোন সময় এসছে না, 3.5 to 2 বিলিয়ন ইয়ার্স এগো। দেন কি হলো, দেন হচ্ছে অক্সিজেন বিগেন অ্যাকুমুলেটিং, মানে প্রথমে এনভায়রনমেন্টটা যখন ছিল সেখানে অক্সিজেনের পরিমাণটা কিন্তু কম ছিল, লো ছিল, অক্সিজেন লেভেলটা লো ছিল। তো ধীরে ধীরে কি হবে, অক্সিজেন লেভেলটা বাড়বে, এবং এই অক্সিজেন লেভেলটা মানে বাড়তে সাহায্য করে কারা? সেডিমেন্টারি কিছু এলিমেন্ট থাকে, যেমন সেল, ঠিক আছে, বা লাইমস্টোন, এগুলো কি করে অক্সিজেন লেভেলটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেয়, যাদের মধ্যে রেড অক্সাইড থাকে, মানে আয়রন অক্সাইড থাকে। তো এরা কি করছে, অক্সিজেনটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে, এবং বাড়িয়ে দেওয়ার পর সেই পরিবেশটাকে কি করছে, অক্সিজেন অ্যাভেলেবেল করে দিচ্ছে। প্রথমে লো ছিল লেভেলটা, মানে 1%ও ছিল না, এরকম ছিল অক্সিজেন লেভেলটা। তো সেখান থেকে আস্তে আস্তে অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দিল। তাহলে যাদের অক্সিজেন দরকার সেরকম এবার অর্গানিজম কি করবে, গ্রো করবে। তো সেটা হয়েছিল কবে, 2.7 বিলিয়ন ইয়ার্স এগো। দেন কি হলো, ইউক্যারিওটিক লাইফ অরিজিন করলো, সেটা হচ্ছে 2.1। দেন ইউক্যারিওটিক থেকে কি হবে, মাল্টি সেলুলার ইউক্যারিওট হবে। দেন কি হবে, এবার ডাইভার্সিটি হবে, মানে বৈচিত্র্য আসবে, বিভিন্ন ধরনের অর্গানিজম তৈরি হবে, ঠিক আছে। দেন কি দেখ, অ্যানিমেল ডাইভার্সিটি হলো। তারপরে হচ্ছে প্ল্যান্ট, ফানজাই, অ্যানিমেল, এরা সব আস্তে আস্তে কি হলো, এক একটা জায়গায় এক একজন কলোনাইজড হলো, মানে কলোনি তৈরি করতে থাকলো। তো দেখ আস্তে আস্তে কি হলো, প্রথমে একদম অরিজিন অফ আর্থ হয়েছিল, সেখান থেকে লাইফ তৈরি হওয়ার পর ধীরে ধীরে একটা কলোনি তৈরি হয়ে গেল সবার। তো এখানে দেখ, এটা হচ্ছে একটা এজ ক্লক। তো এইখানে এজ ক্লকে কি দেখানো হয়েছে, দেখ টাইমটা ভিতরে দেখানো হয়েছে, মানে সময়টা বিলিয়ন অফ ইয়ার্সে দেখানো হয়েছে, এবং সেখান থেকে দেখানো হচ্ছে কিভাবে অরিজিন অফ আর্থ থেকে আস্তে আস্তে যে অর্গানিজমস গুলো গ্রো করলো। দেখ ফার্স্ট হচ্ছে অরিজিন অফ আর্থ, দেন সেখান থেকে কি হচ্ছে, দেখ প্রোক্যারিওট হচ্ছে। প্রোক্যারিওট হওয়ার পর সেখান থেকে কি হচ্ছে, অক্সিজেন জেনারেটিং ফটোসিনথেসিস। কারণ ফটোসিনথেসিস মানে কিরকম অর্গানিজম হবে, যারা ফটোসিনথেসিস করতে পারবে, কারণ সেখান থেকেই তো অক্সিজেনটা তৈরি হয়। দেন কি হবে, সিঙ্গেল সেল ইউক্যারিওট। তারপর সেখান থেকে মাল্টি সেলুলার। এবার কি হবে, এবার হবে হচ্ছে বৈচিত্র্য, ডাইভার্সিফিকেশন হবে অ্যানিমেলের মধ্যে। দেন হবে ল্যান্ড প্ল্যান্ট আসবে, এবং আস্তে আস্তে কি হবে, ইভলিউশন হতে হতে লাস্টে হয়ে গেল কি, হিউম্যান ইভলিউশন। তাহলে এইভাবে কি হচ্ছে, অরিজিন অফ আর্থ থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা হচ্ছে। এখানে আবার দেখ টাইম লাইন দিয়ে দেখানো আছে, যে টাইম লাইন এখানে দেখ সময়টা মিলিয়ন অফ ইয়ার্সে আছে। টাইম লাইন দিয়ে দেখ, সেই যে ঘটনাটা বললাম সেটাই, এটা টাইম লাইন, মানে জিওলজিক্যাল টাইম স্কেল যেটা আমরা দেখেছিলাম সেই অনুযায়ী।
দেখ প্রথমে এসে অরিজিন অফ আর্থ, তারপর দেখ আর্থ কুল এনাফ, আস্তে আস্তে কুল হচ্ছে এবং সলিডিফাই হচ্ছে। দেন কি হচ্ছে অরিজিন অফ লাইফ, তারপর কি হচ্ছে কেমিক্যাল এভিডেন্স অফ লাইফ, কেমিক্যাল ইভলিউশন যেটা। দেন ফসিলস রেকর্ড আসবে, ফসিলস রেকর্ডের পর হচ্ছে ইউক্যারিওট তৈরি হচ্ছে, ইউক্যারিওট থেকে যারা অক্সিজেন প্রডিউস করছে তারা। দেন ওল্ডেস্ট ইউক্যারিওট ফসিল, ফসিল রেকর্ড, ফসিল রেকর্ড থেকে আবার কি হচ্ছে এবার মাল্টিসেলুলার হবে, মাল্টিসেলুলার থেকে এবার অ্যানিমেল ফসিল। দেন যেটা বললাম যে প্ল্যান্ট, তারপর অ্যালগি, এরা কি করবে, এরা কলোনি তৈরি করবে। এবং তারপর লাস্ট অফ অল হচ্ছে হিউম্যান ইভলিউশন হবে। তো এটা হলো যে অরিজিন অফ আর্থ হওয়ার সময় পরপর কিভাবে লিভিং অর্গানিজমস গুলো এসছে। ঠিক আছে, দেন সিলেবাসে কি আছে, সিলেবাসে আছে হচ্ছে আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট, মানে যখন প্রথম অরিজিন অফ আর্থ হলো, তো অরিজিন অফ আর্থ হওয়ার সময় এনভায়রনমেন্টটা কেমন ছিল। ঠিক আছে, তো দেখ ফার্স্ট কি লেখা আছে, কন্টিনেন্টাল ক্রাস্ট, এবং সেখান থেকে কি হচ্ছে সুপার কন্টিনেন্ট। তো আমরা জানতাম কি যে ল্যান্ড মাস যেটা সেটা একটাই ছিল, ল্যান্ড মাস একদম প্রথম দিকে। তো কন্টিনেন্টাল যখন ক্রাস্ট হচ্ছে, ঠিক আছে, ক্রাস্ট হওয়ার জন্য কি হবে না, ভাগ হয়ে যাবে এবং ভাগ হয়ে একটা খণ্ড হবে যেটাকে সুপার কন্টিনেন্ট বলা হচ্ছে। এবং এই সুপার কন্টিনেন্টটার নাম হচ্ছে রডিনিয়া। ঠিক আছে, এবং এটা দেখতে কেমন হবে না, একটা লার্জ সিঙ্গেল এবং লেন্স শেপড হবে, যেটা একটা জায়গায় গ্যাদার করবে। এবং এই দেখ তার সময়গুলো দেওয়া আছে, কখন কন্টিনেন্টাল ক্রাস্ট হচ্ছে, তারপর সুপার কন্টিনেন্ট কখন তৈরি হচ্ছে। এবার এই যে সুপার কন্টিনেন্ট তৈরি হলো, এই সুপার কন্টিনেন্টটা কি হবে, আবার স্প্লিটিং হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, তিনটে পার্ট হবে। তিনটে পার্টের মধ্যে কি কি, একটা হচ্ছে লাউরেসিয়া, একটা হচ্ছে ইস্ট গন্ডোয়ানা, আর একটা হচ্ছে ওয়েস্ট গন্ডোয়ানা। তো লাউরেসিয়ার আন্ডারে পড়বে কি, নর্থ আমেরিকা, গ্রিনল্যান্ড, তারপর হচ্ছে বাল্টিকা, সাইবেরিয়া। ইস্ট গন্ডোয়ানা, ইস্ট গন্ডোয়ানার আন্ডারে কি পড়বে, সাউদার্ন আফ্রিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, আর হচ্ছে ইস্ট আন্টার্কটিকা। আর ওয়েস্ট গন্ডোয়ানার আন্ডারে পড়বে সাউথ আমেরিকা আর ওয়েস্ট আফ্রিকা। তাহলে এই কি হলো, প্রথমে একটা ল্যান্ডমাস ছিল, সেই ল্যান্ডমাসটা থেকে ক্রাস্ট হওয়ার জন্য সুপার কন্টিনেন্ট হলো, এবং সুপার কন্টিনেন্টটা আবার স্প্লিট করলো, ভেঙে গেল। এবং ভেঙে গিয়ে কি হলো, তিনটে পার্ট হলো কি, লাউরেসিয়া, ওয়েস্ট গন্ডোয়ানা, আর হচ্ছে ইস্ট গন্ডোয়ানা। এবার যখন অরিজিন অফ আর্থ হচ্ছে সেই সময়টা কি ছিল, এনভায়রনমেন্টটা কিন্তু প্রচন্ড হট ছিল। তো সেই হটটা দেখ কি লেখা আছে, এস্টিমেট অফ আর্থ আর্লিয়েস্ট হিট প্রোডাকশন 2 to 3 times গ্রেটার দ্যান প্রেজেন্ট, মানে এখনকার যে কন্ডিশন তার তুলনায় অনেক বেশি, 2 to 3 times গ্রেটার ছিল হচ্ছে সেই আর্লিয়েস্ট হিট প্রোডাকশনটা। এবং সেই জন্য কি হয়েছিল, সারফেস যে টেম্পারেচারটা, সারফেস টেম্পারেচারটাও বেশি ছিল। আমরা যদি আর্থের যে ভাগটা দেখেছিলাম, দেখেছিলাম যে তোরা পড়েছিস অবশ্যই জিওগ্রাফিতে, যে কোর, মেন্টেল, তাই তো এই ভাগগুলো ছিল আর্থ সারফেসে। তো মেন্টেলটা হচ্ছে আউটার সারফেস, তো আউটার সারফেসে কি হয়, সবসময় কি হচ্ছে, বোম্বারিং হচ্ছে, সব সময় হচ্ছে আর্থের মধ্যে, তাই তো। বোম্বারিং হওয়ার জন্য কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, যে মেটেরিয়াল গুলো আছে, অর্গানিক মেটেরিয়াল গুলো বারবার চেঞ্জ হয়, এবং চেঞ্জ হওয়ার জন্যই কি হচ্ছে, হিট প্রোডাকশনটা হচ্ছে। তো এক্ষেত্রে দেখ কি হচ্ছে, তো প্রথমে যে হিট প্রোডাকশনটা হয়েছিল, দেখ লেখা আছে সারফেস এয়ার টেম্পারেচার ইনফ্লুয়েন্সড বাই হাই লেভেলস অফ অ্যাটমসফেরিক মিথেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। সেই সময় মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড লেভেলটা অনেক বেশি হাই ছিল। এবং মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি হতো, যে সেই সময় মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, মিথেনটা কি হচ্ছে বারবার ডিভিশন হবে, ভেঙে যাবে, এবং ভেঙে যাওয়ার জন্য কি হবে, সেখানে মিথেনটা বারবার ভেঙে যাচ্ছে, এবং সেখান থেকে কি হচ্ছে যে হার্মফুল যে গ্যাসগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে। এবং এইভাবে যেতে যেতে মিথেনে কি থাকে, কার্বন, ওর যে কার্বন কম্পাউন্ডটা হাফ হয়ে যাবে। এবং সেখান থেকে তৈরি হবে কি, সেখান থেকে তৈরি হবে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এবং মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড, এগুলো কি, এগুলো হচ্ছে আমরা পড়েছি যে এদের জন্য গ্রিন হাউস এফেক্ট হয়। এরা কি করে, যে হিটটা তৈরি হয় হিটটাকে বেরোতে দেয় না। তারপর তো আছে সোলার সিস্টেম, সোলার সিস্টেম যখন তৈরি হলো, তখন সোলার সিস্টেমের হিটটাও কি হলো, আর্থের ওপর পড়তো। তো সোলার সিস্টেমের যে হিট এবং এই যে মিথেনে কনভার্সন হচ্ছে, বা এই যে বিভিন্ন মেটেরিয়াল গুলো কনভার্সন হচ্ছে, তার জন্য যে হিট, সেই হিটটা কি হচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে, বেরোতে পারছে না। তো বেরোতে না পারার জন্য কি হবে, এই টেম্পারেচারটা আরো বাড়তে থাকবে, মানে সেটা 30-50 ডিগ্রি সেলসিয়াস এরকম করতে করতে মানে খুব হাই লেভেলে হয়ে যাবে, এবং সেটা কি করবে, গ্লোবাল
টেম্পারেচারটাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। ঠিক আছে, দেন কি আছে, লো লেভেল অফ অ্যাটমসফেরিক অক্সিজেন ইন কন্ট্রাস্ট টু হাই কার্বন ডাইঅক্সাইড লেভেল। এখানে কি দেখলাম, মিথেন কার্বন ডাইঅক্সাইড এর লেভেলটা খুব হাই, কিন্তু সেই তুলনায় অ্যাটমসফেরিক যে অক্সিজেনের যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু সেই সময় অনেক লো ছিল। সেই সময় মানে 1%ও নয়, তোদের একটু আগেই বললাম যে 1%ও ছিল না। তো আস্তে আস্তে কি হলো, এই যে অক্সিজেন লেভেলটা লো ছিল, তো অক্সিজেন লেভেলটা লো থাকার জন্য কি হবে, দেখ তারপরে লেখা আছে ল্যাক অফ ওজোন লেয়ার, ওজোন লেয়ারটা ঠিকঠাক ভাবে তৈরি হবে না। এবং আমরা জানি যে ওজোন লেয়ারের ফাংশন কি, যে সোলার রেডিয়েশন, ক্ষতিকারক যে রেডিয়েশন গুলো আসে, সেই ক্ষতিকারক রেডিয়েশন গুলোকে ওজোন লেয়ার কি করে, আটকে দেয়, তাই তো, প্রিভেন্ট করে। এবং তার জন্য কি হয়, যে অর্গানিজমস এর কোনো ক্ষতি হয় না। তো যেহেতু ওজোন লেয়ার সেই সময় তৈরি হতে পারেনি, তো সেই সময় কি হতো, যে সোলার রেডিয়েশন গুলো ছিল, সোলার রেডিয়েশন গুলো কিন্তু প্রিভেন্ট করতে পারতো না। ঠিক আছে, যে টেরেস্ট্রিয়াল অর্গানিজম সেই সময় টেরেস্ট্রিয়াল অর্গানিজম গুলো সোলার রেডিয়েশন থেকে প্রোটেকশনটা পেতো না। এবার কি হবে, তো অক্সিজেন অ্যাকুমুলেশনটা তো বাড়াতে হবে। তো অক্সিজেন অ্যাকুমুলেশন বাড়াতে হেল্প করেছিল কারা, সেডিমেন্টারি দ্বারা ডিপোজিট। সেডিমেন্টারি ডিপোজিট কারা, স্যান্ডস্টোন। সেডিমেন্টারি ডিপোজিট মানে কি, মানে যেটা পাললিক শিলা, তাই তো, সেডিমেন্ট যেটা জমা করছে। তো সেডিমেন্টারি ডিপোজিট এরকম কি আছে, স্যান্ডস্টোন, সেল, এগুলো কি, এগুলো হচ্ছে পাললিক শিলার বিভিন্ন টাইপস। তো এরা কি করবে, এরা অ্যাটমসফেরিক অক্সিজেনটাকে বাড়িয়ে দেবে। কিভাবে বাড়িয়ে দেবে, না এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে আয়রন অক্সাইড থাকে। তো এই আয়রন অক্সাইডসটা কি হবে, অক্সিডেশন হবে। এবং অক্সিডেশন হওয়ার জন্য কি হবে, আস্তে আস্তে কি হবে, এদের এরা অ্যাটমসফেরিক অক্সিজেনটাকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, এবার এই যে এনভায়রনমেন্টটা, আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট এদের, তো এটা তৈরির জন্য দেখ লাস্ট কি আছে, আদার গ্যাসেস কন্ট্রিবিউটিং টু দ্য ওভারঅল কম্পোজিশন অফ দ্য আর্লি এনভায়রনমেন্ট। মানে এনভায়রনমেন্ট তৈরির ক্ষেত্রে অন্যান্য গ্যাস, এই যে আমরা কি কি পড়লাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, এরা ছাড়াও অন্যান্য কম্পোজিশন গুলো কি করছে, এখানে কন্ট্রিবিউশন করছে। তারা কারা, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সায়ানাইড আছে, ফর্মাল অ্যালডিহাইড আছে, হাইড্রোজেন, তারপর হচ্ছে ট্রেস এলিমেন্ট আছে, মলিকুলার বিভিন্ন ধরনের মলিকিউলস আছে। ঠিক আছে, যারা এই ফটোকেমিক্যাল রিয়াকশনস করবে অ্যাটমসফিয়ারে, এবং অ্যাটমসফিয়ারে ফটোকেমিক্যাল রিয়াকশন করার জন্য কি হবে, বিভিন্ন ধরনের জিনিস তৈরি করবে, মানে এনভায়রনমেন্টের বিভিন্ন কম্পোজিশন গুলোকে তৈরি করবে। তারপর ধর ইগনিয়াস রক, আমরা ইগনিয়াস রক মানে কি, আগ্নেয়গিরি। আমরা জানি আগ্নেয়গিরিতে কি হয়, অগ্নুৎপাত হয়। তো যে ভলক্যানিক ইরাপশন গুলো হয়, তো ভলক্যানিক ইরাপশনের জন্য কিন্তু বিভিন্ন অর্গানিক মলিকিউলস আর্থের তৈরি হচ্ছে, বা আর্থের যে হিট প্রোডাকশনটা হচ্ছে, সেটা কিন্তু ওই ইগনিয়াস রকের জন্য হচ্ছে, তাই তো। তারপরে কি হয়, উইদারিং অফ সেডিমেন্ট, সেডিমেন্ট যে জমা হচ্ছে তার ক্ষয় হয়। তো সেই ক্ষয়টার জন্য কি হচ্ছে, অ্যাটমসফেরিক চেঞ্জ হচ্ছে। তারপরে ধর কি আছে, মিটিওরাইট, তারপরে কমেট মানে ধূমকেতু, উল্কাপিণ্ড, এগুলো কি হচ্ছে, যখন আর্থ সারফেসে এসে পড়ছে, তো এরাও কি হচ্ছে, বিভিন্ন অর্গানিক মলিকুলস গুলো কিন্তু, বা অর্গানিক ম্যাটার গুলো কিন্তু কি করছে, আর্থ সারফেসকে প্রডিউস করছে। তো বিভিন্ন ভাবে কি হচ্ছে না, আর্থ সারফেসে চেঞ্জ হচ্ছে, বা আর্থ সারফেসের এনভায়রনমেন্টটা যেমন ছিল সেখান থেকে আস্তে আস্তে কি হচ্ছে, চেঞ্জ হয়ে অন্য একটা স্ট্রাকচার নিচ্ছে। তাহলে আর্লিয়েস্ট এনভায়রনমেন্টের আমরা ক্ষেত্রে আমরা কি দেখলাম, ফার্স্ট হচ্ছে যে ল্যান্ড মাসটা ছিল আর্থের, সেই ল্যান্ড মাসটা কি হচ্ছে, প্রথমে ক্রাস্ট হচ্ছে, এবং ক্রাস্ট হওয়ার জন্য কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে একটা বড় ল্যান্ড মাস হচ্ছে, লেন্থ শেপড, সেটাকে বলছে রডিনিয়া। এবং এই রডিনিয়ার আবার কি হচ্ছে, আবার স্প্লিটিং হচ্ছে হয়ে তিনটে মেজর পার্ট হচ্ছে, একটা হচ্ছে লাউরেসিয়া, একটা ওয়েস্ট গন্ডোয়ানা, আর একটা হচ্ছে ইস্ট গন্ডোয়ানা। দেন যে আমরা কি দেখলাম, যে আর্থের প্রথম যখন আর্থ প্রোডাকশন অরিজিন হয়েছিল, তখন সেখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল, প্রচন্ড হট ছিল। তো এই হিটটা কিভাবে প্রোডাকশন হচ্ছে, তো সেটাই আমরা বিভিন্ন প্রসিডিওর দেখলাম, যে মিথেন, কার্বন ডাই অক্সাইড, এই লেভেলগুলো হাই থাকার জন্য কি হচ্ছে, গ্রিন গ্রিন হাউস ওয়ার্মিং হচ্ছে। এবং তারপরে কি দেখা গেল, অক্সিজেন লেভেলটা লো ছিল, সেখান থেকে অক্সিজেন লেভেলটা হাই হলো, তাই তো। এবং অক্সিজেন লেভেল লো থাকার জন্য ওজোন লেয়ারটা ছিল না। তো এভাবে কি হচ্ছে, আস্তে আস্তে এনভায়রনমেন্টের চেঞ্জ হচ্ছে। তো এটাই হচ্ছে আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, দেন দেখ কি আছে, দেন আছে ফর্মেশন অফ ফার্স্ট সেল, মানে ফার্স্ট সেলটা কিভাবে তৈরি হয়েছিল। তো ফার্স্ট সেল যখন তৈরি হয়েছিল, তো এখানে আমরা কি দেখলাম, এই এতক্ষণ, যে বিভিন্ন অর্গানিক ম্যাটার গুলো কি হচ্ছে, এন্টার করছে, তাই তো, আর্থ সারফেসে বিভিন্ন অর্গানিক
করার জন্য কি হচ্ছে দেখ, এবার এই অর্গানিক ম্যাটার গুলো জমা হবে, অ্যাকুমুলেট করবে, এবং জমা হওয়ার পর কি করবে ম্যাম ম্যাম বল। হ্যাঁ, স্লাইডটা স্ক্রিনটা দেখা চলে যাচ্ছে গেছে না। ম্যাম। লাইটটা চলে গেছে। না না, স্ক্রিনটা ওই স্লাইড শেয়ার করেছেন না, স্লাইড গুলো দেখা যাচ্ছে না কি। আপনার আচ্ছা আপনার ইয়ে মুখটা দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, দাঁড়া দেখছি। দেখ এবার দেখ, হচ্ছে না? না ম্যাম। না, আসেনি এখনো। দাঁড়া দাঁড়া, ম্যাম ম্যাম মনে স্লাইড শেয়ারটা অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, স্লাইড শেয়ারটা অফ হয়ে গেছে, দাঁড়া। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ কত- এসছে এসছে, হ্যাঁ। আচ্ছা, কতদূর শুনেছিলি? এই তো ওই তো ম্যাম, ম্যাম, ওই ফরমেশন অফ ফার্স্ট ফরমেশন সেল অফ, ওটাই বলছিলেন, হ্যাঁ ওটাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মিউট করে দে সবাই। আচ্ছা, তাহলে হচ্ছে এবার নেক্সট ফরমেশন অফ ফার্স্ট সেল। তো ফার্স্ট সেল ফরমেশনের আগে কি হয়েছিল না, আর্থ সারফেসে আমরা দেখলাম অর্গানিক ম্যাটার গুলো কি হচ্ছে, জমা হচ্ছে। তো এই অর্গানিক ম্যাটার গুলো জমা হওয়ার পর কি হবে, ফার্স্ট সেলটা ফরমেশন হবে। তো ফার্স্ট সেল ফরমেশনের জন্য বিভিন্ন রকমের থিওরি আছে, ঠিক আছে? যে মানে বিভিন্ন কন্ট্রাস্টিং থিওরি, কেউ এটা বলেছে কেউ ওটা বলেছে। আমরা তো জানি যে কোনো একটা জিনিস যখন তৈরি হয় তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের থিওরি আসে, তাই তো? কেউ এটা বললো, আবার অন্য কেউ আবার সেটা নিয়ে অন্য মতবাদ দিল। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের মতবাদের মধ্যে মানে ইম্পর্টেন্ট দুটো যে মতবাদ রয়েছে সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যাক্রেশন আর হচ্ছে কমেটারি ইনফল। টেরেস্ট্রিয়াল অ্যাক্রেশন মানে হচ্ছে স্থলজ পরিবৃদ্ধি, মানে স্থলজ যে ল্যান্ড ফরমেশনের ক্ষেত্রে কি হবে না, তার পরিবৃদ্ধি হবে, মানে আস্তে আস্তে বাড়বে, পরিধিতে বাড়বে। আর কমেটারি ইনফল মানে হচ্ছে যে কমেট বা মিটিওরাইট মানে উল্কাপিণ্ড, ধূমকেতু, এদের কি হবে, এদের ইনফল, এদের পতনের জন্য যে অর্গানিক ম্যাটার গুলো জমা হচ্ছে এবং সেখান থেকে সেলটা তৈরি হচ্ছে। তো এইটা হচ্ছে থিওরি। তো ফার্স্ট থিওরি হচ্ছে কি, ফার্স্ট থিওরি হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যাক্রেশন। তো টেরেস্ট্রিয়াল অ্যাক্রেশনের ক্ষেত্রে কি হয় দেখ, এখানে বিভিন্ন রকমের যে মিনারেলস গুলো বা বিভিন্ন রকমের অর্গানিক ম্যাটার গুলো যে জমা হচ্ছে, তো এই অর্গানিক ম্যাটার গুলো জমা হওয়ার জন্য যেমন হাইড্রোজেন, কি বলে, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, অ্যামোনিয়া, তাই তো? এগুলো জমা হচ্ছিল। তো এই গ্যাসগুলো জমা হওয়ার জন্য এটা ল্যাবরেটরি কন্ডিশনে কিন্তু করা হয়েছিল, মানে এই যে পরীক্ষাটা করা হয়েছিল সেটা ল্যাবরেটরি কন্ডিশনে করা হয়েছিল। এবং এই যে জিনিসগুলো জমা হচ্ছে এবং এটার জন্য হিট হচ্ছে, এবং তাদের হিটটা তৈরি করার জন্য কি হচ্ছে নাকে ওয়াটারের সঙ্গে প্রথমে হিট করা হচ্ছে। এই যে হাইড্রোজেন, মিথেন, তারপরে কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, এদেরকে কি করা হচ্ছে, বিভিন্ন ওয়াটারের সঙ্গে হিট করা হচ্ছে। এবং ওয়াটারের সঙ্গে হিট করার সময় এরা কি করবে, ইলেকট্রন ডিসচার্জ করবে, ঠিক আছে? তো ইলেকট্রন ডিসচার্জ করার জন্য, এবং এই ঘটনাটা ঘটানো হবে কতক্ষণ ধরে, 24 আওয়ার্স ধরে। এবং ইলেকট্রন ডিসচার্জ করার জন্য কি হবে, ওর মধ্যে যে কার্বন গুলো ছিল, যে কার্বন কম্পাউন্ড গুলো যেটা মিথেনের মধ্যে ছিল, সেই কার্বন কম্পাউন্ড গুলো আস্তে আস্তে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে, বিভিন্ন অর্গানিক মলিকিউলসে কনভার্ট হবে, যেমন সুগার, ঠিক আছে? তারপরে নিউক্লিওটাইড বেস মানে পিরিমিডিন, পিউরিন, এতে কনভার্ট হবে। তো সুগার কি করবে, বিভিন্ন ধরনের গঠন তৈরি করবে, তাই তো? আর এই যে পিরিমিডিন, পিউরিন, এরা কি হচ্ছে, নিউক্লিওটাইড বেস করছে। তো এই নিউক্লিওটাইড বেস গুলো আবার কি করবে, পলিমার তৈরি করবে। পলিমারাইজেশন হওয়ার জন্য কি হবে, এরা কি নিউক্লিওটাইড বেস থেকে আস্তে আস্তে ডিএনএ আরএনএ হবে। এবং যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হবে, পলিপেপটাইড চেইন তৈরি হবে। এবং পলিপেপটাইড চেইন থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। যেগুলো একটা সেলের বিল্ডিং ব্লক, তাই তো? একটা সেল তৈরি করার জন্য এই জিনিসগুলো দরকার হয়, সুগার দরকার হয়। তেমনি নিউক্লিওটাইড বেস মানে ডিএনএ আরএনএ এগুলো যুক্ত দরকার হয়। আবার কি দরকার হয়, প্রোটিনও দরকার হয়। তাহলে কি হবে, আস্তে আস্তে এরা এই মেটেরিয়াল গুলো তৈরি হওয়ার মাধ্যমে সেলটা অরিজিন করছে। তাহলে টেরেস্ট্রিয়াল অ্যাক্রিশনে কি বলা হয়েছে, যে গ্যাসিয়াস ম্যাটার গুলো ছিল, যেমন কি হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, তাই তো? এদের সঙ্গে কি করা হবে, ওয়াটারটাকে হিট করা হবে, এবং সেটা 24 ঘন্টা ধরে করা হবে। এবং এই ওয়াটারটাকে হিট করার জন্য কি হবে, ওর মধ্যে থেকে ইলেকট্রন ডিসচার্জ হবে। এবং ইলেকট্রন ডিসচার্জ হওয়ার জন্য কি হবে না, বিভিন্ন রকমের অর্গানিক মলিকিউলস তৈরি হবে, যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে।
এবং অ্যামাইনো অ্যাসিড গুলো কি হবে, পলিমার তৈরি করবে। পলিমার তৈরি করা মানে কি, পলিপেপটাইড চেন তৈরি হবে, এবং পলিপেপটাইড চেন থেকে প্রোটিন তৈরি হবে। আবার কি হবে, কিছু ক্ষেত্রে কি হবে না, কিছু ক্ষেত্রে সুগার তৈরি হবে, এবং সুগার তৈরি হওয়া মানে কি, সেটাও বডি বিল্ডিং এ কাজে লাগছে। আবার কিছু ক্ষেত্রে কি তৈরি হবে, নিউক্লিওটাইড বেস পেয়ার তৈরি হবে, পিউরিন পিরিমিডিন, এবং সেখান থেকে তৈরি হবে কি, ডিএনএ আরএনএ, যেটা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করবে। তাহলে এইভাবে কি হচ্ছে না, সেলটা ইভলভ করছে। এবং এটা বলেছিলেন কে, মিলার। ঠিক আছে, মিলার এই কথাটা বলেছিলেন। তাহলে এটা হলো টেরেস্ট্রিয়াল অ্যাক্রেশন। দেন দেখ কি আছে, কমেটারি ফল। কমেটারি ফল মানে কি বললাম, যে কমেট, তারপর মিটিওরাইট, এই জিনিসগুলো যখন আর্থ সারফেসে এসে ফল করছে, তখন তারা কি করছে না, তারা অর্গানিক ম্যাটার কি করছে, ওকে প্রডিউস করছে, এবং এই অর্গানিক ম্যাটার গুলো থেকেই কি হবে, সেল তৈরি হবে। ঠিক আছে, এবং এটা মেনলি বলা হয় যে এটা যেটা সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞান, কল্পবিজ্ঞানের জগতে এই থিওরিটা খুব বেশি সুইটেবল। ঠিক আছে, কল্পবিজ্ঞানের জগতে এই থিওরিটা খুব বেশি সুইটেবল হয়। এবং এইখানে এই সময় যে যখন মিটিওরাইট বা কমেট গুলো ইনফল করার জন্য অর্গানিক মলিকুল তৈরি হচ্ছে এবং সেখান থেকে সেল ফর্মেশন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আরেকটা অর্গানিক কম্পাউন্ড হেল্প করছে, সেটা কি না, সেটা হচ্ছে কনকোরাইটস। ঠিক আছে, তো এই কনকোরাইটসটা কি না, এই কনকোরাইটসটা হচ্ছে এক ধরনের স্টোনি মিটিওরাইট, মানে যে উল্কাপিণ্ডটা হবে সেই কনকোরাইটস বলছি, কনড্রাইটস, একটা স্টোনি মিটিওরাইট, একটা উল্কাপিণ্ড, যেটা স্টোনি উল্কাপিণ্ড, এবং যার মধ্যে কি থাকে, যার মধ্যে বিভিন্ন ধরনের মিনারেল গ্যানিউলস থাকে। ঠিক আছে, তো এইটাও কি করছে, এই অর্গানিক যে অর্গানিক কম্পোনেন্ট গুলোকে অ্যাকুমুলেশনে হেল্প করছে। তাহলে দুটো থিওরি আমরা বুঝতে পারলাম, যে একটা টেরেস্ট্রিয়াল অ্যাক্রেশন, একটা হচ্ছে কমেটারি ইনফল। এরপরে যে সেল ফর্মেশন, ফার্স্ট সেল ফর্মেশনের ক্ষেত্রে আরেকটা ঘটনা ঘটে, সেটা কি না, আউটার সেল মেমব্রেন তৈরি হবে। একটা সেলের ক্ষেত্রে মেমব্রেন দরকার, এবং তার মধ্যে কি হবে, বিভিন্ন ধরনের মলিকিউলস গুলো কন্টেনমেন্ট, কন্টেনমেন্ট মানে কি, আবদ্ধ হওয়া, ফর্মেশন অফ আউটার সেল মেমব্রেন অ্যান্ড কন্টেনমেন্ট অফ দ্য ম্যাক্রোমলিকিউলস উইদিন দ্য সেল। তাহলে এক্ষেত্রে কি ঘটনা ঘটে, দেখ এক্ষেত্রে যে আউটার মেমব্রেনটা তৈরির ক্ষেত্রে এখানে দু রকমের কাজ করে, একটা হচ্ছে হাইড্রোফোবিক আর একটা হচ্ছে হাইড্রোফিলিক। ফোবিক মানে কি, যেটা ওয়াটার ইনসলিউবল, তাই তো, জলকে ভয় পাচ্ছে, আর একটা হচ্ছে হাইড্রোফিলিক মানে ওয়াটার সলিউবল। এরকম দুটো কম্পাউন্ড কাজ করে। তাহলে এক্ষেত্রে কি হয়, দেখ এনভায়রনমেন্টে মেনলি এখানে যদি আমরা বলি টাইডাল পুল, স্যালো টাইডাল পুল মানে অগভীর জলাশয়, যদি আমরা বলি সেই অগভীর জলাশয়ে কি হচ্ছে না, প্রথমে সেখানে মিনারেলস গুলো জমা হচ্ছে। ঠিক আছে, অগভীর জলাশয়ে মিনারেলস গুলো বা অর্গানিক কম্পাউন্ডস গুলো প্রথমে জমা হচ্ছে, এবং জমা হতে হতে এবার সেটা একটা আবদ্ধকরণ ঘটবে, কন্টেনমেন্ট ঘটবে। কিভাবে আবদ্ধকরণ হবে না, মলিকিউলস গুলোর কি বললাম, দু রকমের নেচার আছে, একটা হচ্ছে হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক। তো দু রকম নেচার যখন থাকে, তখন তাকে বলা হয় অ্যাম্পিফিলিক। ঠিক আছে, কোনো মলিকিউলসে, অর্গানিক মলিকিউলসে যদি দু রকম নেচারই আমরা পাই, যে হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক, তখন তাকে বলা হয় অ্যাম্পিফিলিক মলিকিউল। তো অ্যাম্পিফিলিক মলিকিউল গুলো কি করবে, অ্যাম্পিফিলিক মলিকিউল গুলো বাইলেয়ার তৈরি করবে, এই যে অর্গানিক যে ম্যাটার গুলো জমা হচ্ছে তার একটা বাইলেয়ার তৈরি করবে। বাইলেয়ারের ক্ষেত্রে কারা পরপর সারিতে সাজানো থাকবে না, যারা ওয়াটার সলিউবল মানে হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক গুলো কি হবে, পরপর পরপর সারিতে সাজানো থাকবে। ঠিক আছে, এবং সাজানোর ফলে কি হচ্ছে, একটা ভেসিকেল তৈরি হবে, ক্লোজড ভেসিকেল তৈরি হবে। এবং এই ক্লোজড ভেসিকেলে কি হবে, যে আউটার যে এনভায়রনমেন্ট বা আউটার যে মিডিয়াম, আউটার মিডিয়ামের থেকে আলাদা হয়ে যাচ্ছে, কারণ কি ওটা ভেসিকেল হয়ে গেল। ঠিক আছে, একটা লেয়ার তৈরি হয়ে গেল, এবং লেয়ার তৈরি হওয়ার পর কি হচ্ছে, এটা কি হচ্ছে, এখানে পুরোটা কি হচ্ছে, অ্যাকুয়াস, অ্যাকুয়াস কন্ডিশনে আছে। এবার কি হবে, এই যে অ্যাকুয়াস কন্ডিশনে আছে মানে হাইড্রেশন কন্ডিশনে আছে, তো অ্যাকুয়াস কন্ডিশনটা এবার ড্রাইং হবে। ঠিক আছে, এই যে বাইলেয়ার গুলো কি হচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে। তো বাইলেয়ার গুলো যখন ড্রাই হচ্ছে, ড্রাই হওয়ার জন্য ওদের মাঝখানে মাঝখানে কি ছিল, ওয়াটার মলিকিউল ছিল। তো ওয়াটার মলিকিউল গুলো কি হবে, বেরিয়ে আসবে। তো বেরিয়ে আসার জন্য কি হবে, এই যে বাইলেয়ার্স গুলো ফিউজ করে যাবে, এবং ফিউজ করে গিয়ে তাহলে কি হয়ে গেল, মাল্টি লেয়ার হয়ে গেল। ঠিক আছে, এবং মাল্টি লেয়ার হওয়ার সময় শুধু যে ওয়াটার মলিকিউল ছিল তা তো নয়,
লেয়ার গুলোর মাঝখানে কি ছিল, অন্যান্য মেটেরিয়ালসও ছিল। তো এই অন্যান্য যে মেটেরিয়ালস গুলো ছিল সেগুলো ওখানে কি হবে, আটকে যাবে। ঠিক আছে, তাহলে ড্রাইং এর জন্য কি হলো, যে ওয়াটার মলিকিউলস বেরিয়ে এলো এবং লেয়ার্স গুলো পরপর ফিউজ হয়ে গিয়ে মাল্টি লেয়ার করলো, এবং ওই লেয়ারের মধ্যে কি হলো, যে আদার্স যে ম্যাটার গুলো ছিল সেই আদার্স মেটেরিয়াল গুলো কি হলো ওর মধ্যে আটকে গেল। এবার কি হবে, এবার আবার রিহাইড্রেশন হবে, মানে আবার জল আসবে। মানে এই প্রসিডিওরটা চলেই হবে, একবার জল আসে একবার জল যায়। ঠিক আছে, তো আবার রিহাইড্রেশন হবে, মানে আবার জল আসবে। তো রিহাইড্রেশন হলে পরে কি হবে, ওটা আবার ওয়েটিং হবে, মানে ভিজে যাবে। এবং ভিজে যাওয়ার পর সেটা কি করতে হবে, ওর মধ্যে যে নেসেসারি যে মলিকুলস গুলো ছিল সেগুলো আবার কনসেন্ট্রেট হবে। ঠিক আছে, এবং কনসেন্ট্রেট এইভাবে এই প্রসিডিওরটা বারবার চলতেই থাকবে, একবার হিটিং একবার কুলিং। মানে হিটিং মানে কি, হিট দিলে কি হবে, ওটা ড্রাই হয়ে যাবে, আবার কুল করা হবে। ঠিক আছে, তার মানে কি ওর মধ্যে আবার জল চলে আসছে। তো এইভাবে বারবার এই ঘটনাটা ঘটানোর পর ঘটতে ঘটতে কি হবে না, ফার্স্ট সেলটা ফরমেশনটা হয়ে যাবে। তাহলে দেখ কি হলো না, আউটার সেল মেমব্রেন তৈরির জন্য কি দেখা যাচ্ছে, যে অর্গানিক যে ম্যাক্রোমলিকিউলস গুলো ওর মধ্যে জমা হবে, তাই তো, আবদ্ধ হবে। এবং এই যে মলিকিউলস গুলো কি হচ্ছে, দু রকমের ক্যারেক্টার থাকছে, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক, এবং এই জন্য একে অ্যাম্পিফিলিক বলা হচ্ছে। এবং এক্ষেত্রে কি হচ্ছে, যখন ওরা হাইড্রেটেড কন্ডিশনে থাকছে, মানে জল যুক্ত অবস্থায় আছে, তখন ওরা কি করছে না, এই যে হাইড্রোফিলিক মলিকিউলস গুলো তারা পরস্পর পরস্পর জমা হচ্ছে, একটা সারিতে জমা হচ্ছে। এবং সারিতে জমা হওয়ার জন্য কি হচ্ছে, একটা স্মল ভেসিকেল তৈরি হচ্ছে। ভেসিকেল মানে কি, একটা থলির মতো অংশ গঠন, তাই তো, একটা স্মল ভেসিকেল তৈরি হচ্ছে। এবং সেটা কি করছে না, এক্সটার্নাল মিডিয়ামের থেকে এই যে লেয়ারটাকে আলাদা করে দিচ্ছে, এবং এটা একটা বাই লেয়ার তৈরি করছে। এরপরে কি হবে, এরপরে হবে হচ্ছে ড্রাইং, এবং ড্রাই করার জন্য কি হবে, ওই বাই লেয়ারের মধ্যে মধ্যে যে ওয়াটার মলিকুলস গুলো ছিল সেগুলো বেরিয়ে আসবে। এবং বেরিয়ে আসার জন্য কি হবে, বাই লেয়ার গুলো পরস্পর ফিউজ হয়ে মাল্টি লেয়ার করবে। এবং ওই মাল্টি লেয়ারের মধ্যে কি হবে, ওয়াটার ছাড়া যে আদার মেটেরিয়াল গুলো ছিল সেগুলো ট্র্যাপ হয়ে যাবে। এরপরে কি হবে, এবার আবার রিহাইড্রেশন হবে, মানে ওয়াটার মলিকুল আবার আসবে, এসে আবার কি হবে, আবার কনসেন্ট্রেশন করবে এবং আবার অ্যাসেম্বলি করবে। এবং এভাবে বারবার প্রসিডিওরটা চলতে থাকবে, এবং হতে হতে কি হবে না, ফার্স্ট সেলটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দেন আরেকটা থিওরি আছে, সেই থিওরিটা কি না, সেই থিওরিটা হচ্ছে মোর অর লেস যেটা আমরা সেকেন্ড থিওরি বললাম, যে মিটিওরাইট বা কমেট থেকে কি হয়েছে না, এই ফার্স্ট সেলটা ফরমেশন হয়েছে। তো এক্ষেত্রে কি বলা হয়েছে, দেখ, ইভলিউশন অফ ফার্স্ট সেল টুক প্লেস অন অ্যানাদার প্ল্যানেট, পসিবলি মার্স। মার্স যে প্ল্যানেটটা, সেখান থেকে বলা হচ্ছে যে লাইফটা ফরমেশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, যে মার্স প্ল্যানেট থেকে এখানে লাইফটা ফরমেশন হয়েছে। এবং সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে অনেক সময় যে মার্স থেকে ধর কোনো মেটেরিয়াল হয়তো আসছে আর্থের ক্ষেত্রে, তো সেই সময় কি হয়, বিভিন্ন ধরনের তো বিস্ফোরণ হয়। এবং বিস্ফোরণ হতে হতে কি হয়, ও আর্থের সারফেসে পৌঁছানোর আগেই ওটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। স্পেসেই মানে মহাকাশেই ওটা কি হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আবার অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে কিছু পরিমাণ অর্গানিক মলিকিউলস ওখান থেকে আর্থ সারফেসে এসে পৌঁছাতে পারছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেল ফর্মেশনের ক্ষেত্রে আমরা কি কি পেলাম, ফার্স্ট পেলাম কি, টেরেস্ট্রিয়াল অ্যাক্রিয়েশন, যেখানে কি দেখলাম, বিভিন্ন ধরনের যে গ্যাসিয়াস কম্পাউন্ড গুলো ছিল সেগুলো ওয়াটারের সঙ্গে হিট করার জন্য অ্যামাইনো অ্যাসিড, তারপরে সুগার, তারপরে হচ্ছে বিভিন্ন নিউক্লিওটাইড বেস এগুলো তৈরি করছে। এবং সেখান থেকে কি হচ্ছে, ডিএনএ আরএনএ হচ্ছে, প্রোটিন হচ্ছে, যেগুলো বডি বিল্ডিং এ বা সেল বিল্ডিং এ বা সেলের বিল্ডিং ব্লক হিসাবে কাজ করছে। দেন 2 নম্বর থিওরিতে আমরা কি দেখলাম, 2 নম্বর থিওরিটা হচ্ছে কি, কমেটারি ইনফল, তাই তো, মিটিওরাইট বা কমেট এগুলো থেকে কি হচ্ছে, আর্থ সারফেসে যে ইনফল হচ্ছে সেগুলোর জন্য অর্গানিক যে কম্পাউন্ড গুলো অ্যাকুমুলেশন হচ্ছে। এবং অর্গানিক কম্পাউন্ড অ্যাকুমুলেশন হওয়ার জন্য কি হচ্ছে না, ফার্স্ট সেল তৈরি হচ্ছে। দেন আমরা কি পেলাম, যে না আউটার মেমব্রেন ফরমেশন। এবং আউটার মেমব্রেন ফরমেশনের ক্ষেত্রে কি দেখলাম না, বিভিন্ন ম্যাক্রোমলিকিউলস গুলো কন্টেনমেন্ট হচ্ছে, আবদ্ধকরণ হচ্ছে। এবং সেক্ষেত্রে কি দেখলাম, যে মলিকিউলস দু ধরনের হলো, হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক। এবং এই দু ধরনের হওয়ার জন্য এরা কি হবে, যারা হাইড্রোফিলিক তারা বাইলেয়ার্স তৈরি করবে, মানে পরপর পরপর সারিতে জমা হবে। এবং তারপরে কি হবে না, একটা ভেসিকেলের স্ট্রাকচার নেবে। এবং এই ভেসিকেলের থেকে দেন কি হবে, ড্রাইং হবে। এবং ড্রাইং এর জন্য ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, এবং যে বাইলেয়ার গুলো ছিল সেগুলো মাল্টি লেয়ার হয়ে যাবে ফিউশনের জন্য। দেন আবার হাইড্রেশন হচ্ছে,
এবং হাইড্রেশন হয়ে আবার কি হচ্ছে না কনসেন্ট্রেট হবে মলিকুলস গুলো এবং অ্যাসেম্বলি হবে। দেন এই প্রসিডিওরটা চলতে চলতে কি হবে, ফার্স্ট সেল ফরমেশনটা হয়ে যাবে। এবং লাস্ট দেখলাম আমরা কি না কেউ কেউ বলছে যে অ্যানাদার প্ল্যানেট থেকে মানে মার্স থেকে এই ফার্স্ট সেলের যে অর্গানিক ম্যাটার গুলো সেগুলো এসছে এবং সেখান থেকেই ফার্স্ট সেলের ইভলিউশন হয়েছে। ঠিক আছে, এবার এই যে ফার্স্ট সেল, এই ফার্স্ট সেলকে বলা হয় প্রোটোবায়ন্ট। ঠিক আছে, the first primitive living cell must have been far from the modern cell in structural organization. এখনকার যে সেল মডার্ন সেল সে তার থেকে যেটা ফার্স্ট সেল ছিল তার তো কি হবে বলছে ফার ফর্ম, তো তার থেকে তো এর কি হবে অনেক বেশি আলাদা থাকবে, কারণ ফার্স্ট সেলে সেভাবে কিছুই ছিল না। কারণ প্রথমে বলা হয়েছিল যে ফার্স্ট সেলটা জাস্ট আরএনএ ওয়ার্ল্ড নিয়ে মানে আরএনএই ছিল ওর মেন কম্পোনেন্ট। ঠিক আছে, আর যা কিছু সবকিছুই ছিল আরএনএ কে ঘিরে, এই জন্য ওটাকে বলা হতো আরএনএ ওয়ার্ল্ড। মানে এই যে আমরা বললাম ডিএনএ কি করবে, জেনেটিক মেটেরিয়াল বহন করবে, প্রোটিন বিল্ডিং ব্লক করবে, এনজাইম মেটাবলিক রেটটাকে ঠিকঠাক রাখবে, তাই তো। কিন্তু যখন প্রথম সেল তৈরি হয় প্রিমিটিভ যে ফার্স্ট সেলটা, সেই সেলে কিন্তু এরকম কোনো আলাদা আলাদা কোনো লেভেলই ছিল না। সেই সেলে শুধুমাত্র কি ছিল, সেই সেলে শুধুমাত্রই ছিল আরএনএ। তার জন্য ওটাকে বলা হতো আরএনএ ওয়ার্ল্ড, মানে আরএনএই সমস্ত কাজ করবে। তোরা একটা এনজাইম পড়েছিস রাইবোজাইম, তো রাইবোজাইমটাই শুধুমাত্র এখানে ওকে হেল্প করতো। ঠিক আছে, তো এরকম আদার্স কোনো যে স্ট্রাকচার মানে ডিএনএ বা জেনেটিক কোড আমরা পড়েছি, তাই তো। তারপরে হচ্ছে এনজাইম পড়েছি, বিভিন্ন ধরনের মেটাবলিক প্রসেস পড়েছি, জিনোটাইপ ফিনোটাইপ, তাই তো। এই বিভিন্ন ধরনের যে এক্সপ্রেশন গুলো এই কিছুই তখন ছিল না, জাস্ট একটা সেল তৈরি হয়েছিল, এই আউটার মেমব্রেনটা হয়ে একটা জাস্ট সেল তৈরি হয়েছিল। ঠিক আছে, দেন দেখ কি আছে, ফার্স্ট সেল জিনিসটা কি না আর্লি লিভিং সেলস ওয়্যার আরএনএ লাইফ ফর্ম, যেটা বললাম যে আরএনএই ছিল, সেলফ রেপ্লিকেটিং আরএনএ কভার্ড বাই লিপোপ্রোটিন ভেসিকেলস, ভেসিকেলস তো তৈরি হচ্ছিলই বললাম। ওয়্যার দ্য প্রি প্রোক্যারিওট, মানে তখন তারা প্রোক্যারিওটও হয়নি। উইথ টাইম দ্য প্রোটিন রিপ্লেসড দ্য ক্যাটালাইটিক ফাংশন অফ আরএনএ, মানে আরএনএ সমস্ত কাজ করছিল, তো আরএনএ কাজটা দেন আস্তে আস্তে কি কে করলো, প্রোটিন করলো, এন্ড ডিএনএ রিপ্লেসড দ্য কোটিং ফাংশন অফ আরএনএ, এবং আরএনএ সব কাজ করছিল, তো ডিএনএ কি করে দিল, ওই আরএনএ যে কোডিং ফাংশনটা করছিল সেটা ডিএনএ করবে এবার। দ্য প্রোজেনিটার অফ মডার্ন প্রোক্যারিওটস উইথ ডিএনএ আরএনএ প্রোটিন ফাংশনিং টাইপ ইভলভ, মানে আস্তে আস্তে প্রোক্যারিওট থেকে কি হচ্ছে, ওই যে প্রি প্রোক্যারিওট ছিল সেখান থেকে দেখে আস্তে আস্তে কি হবে এবার প্রোক্যারিওট আসবে, মানে কি ডিএনএ আরএনএ প্রোটিন এগুলো আলাদা আলাদা ভাবে কাজ করবে। তো এই যে ফার্স্ট প্রিমিটিভ সেল এবং আস্তে আস্তে যে ইভলিউশনটা হচ্ছে, তো তার মধ্যে কি হয়, তার মধ্যে অনেক গ্যাপ থেকে যায়। ঠিক আছে, কারণ কি ওখানে সমস্ত জিনিসটাই কি ছিল বললাম যে আরএনএ ওয়ার্ল্ড ছিল, সমস্ত কিছুই ছিল আরএনএ কে ঘিরে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা মডার্নের দিকে আসছি, যত ইভলিউশন হচ্ছে তত কি দেখা যাবে যে স্ট্রাকচারটা আরো বেশি কমপ্লিকেটেড হবে, এবং কমপ্লিকেটেড স্ট্রাকচার মানে কি বিভিন্ন ধরনের মেটেরিয়াল ওতে অ্যাড হবে, শুধুমাত্রই আরএনএ। আর সেক্ষেত্রে এখানে কি হবে, আরএনএ এর জায়গায় ডিএনএ আসবে, এনজাইম আসবে, প্রোটিন আসবে, তাই তো। তো সেক্ষেত্রে কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু ওর চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, এবং স্ট্রাকচারাল চেঞ্জটা কিভাবে হচ্ছে দেখ, এই যে গ্যাপটা হয়ে যাচ্ছে, যে আরএনএ ছিল সেখান থেকে বিভিন্ন মেটেরিয়াল তৈরি হচ্ছে, সেই গ্যাপটা কিভাবে ফুলফিল করবে। দেখ 1 নম্বর কি আছে, ডোমিনেটিং রোল অফ প্রোটিন অ্যাজ এনজাইমস ওভার রাইবোজাইম, যেটা বলছিলাম যে রাইবোজাইমটাই ওখানে শুধুমাত্র কাজ করছিল অ্যাজ এ এনজাইম। কিন্তু যখন সেলটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছি, বিভিন্ন ধরনের এনজাইম দেখেছি, তাই তো। এক একটা কাজ করার জন্য এক এক রকমের এনজাইম রয়েছে। তো কি হচ্ছে না এনজাইম গুলো কি হচ্ছে আস্তে আস্তে বিভিন্ন ধরনের কাজ করছে। দেন 2 নম্বর দেখ, ডিফারেন্সিয়েশন অফ ডিফারেন্ট টাইপস অফ আরএনএ, আমরা আরএনএ বিভিন্ন টাইপস পেয়েছি, টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, এবং তাদের বিভিন্ন ধরনের কাজ আলাদা আলাদা, তাই তো। তাহলে আরএনএ যখন টাইপস হচ্ছে তখন সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের কাজের বিভিন্নতা দেখা দিচ্ছে। দেন দেখ 3 নম্বর, দ্য শিফট ফ্রম আরএনএ টু ডিএনএ অ্যাজ ক্যারিয়ার অফ জেনেটিক ইনফরমেশন, আরএনএ থেকে কি হবে আস্তে আস্তে ডিএনএ হবে, তাই তো। এবং এই ডিএনএ তে যখন হবে ডিএনএটা কি করবে, জেনেটিক ইনফরমেশন ক্যারি করবে। দেন অরিজিন অফ জেনেটিক কোড, আমরা জানি যে জেনেটিক কোডে কি হবে,
কোডিং সিস্টেমের মাধ্যমে কি হয়, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড কোড করে এবং সেখান থেকে কি হচ্ছে না প্রোটিন পলিপেপটাইড শৃঙ্খল হয়, সেখান থেকে প্রোটিন হয়। তাহলে আস্তে আস্তে জেনেটিক কোড তৈরি হবে, কারণ কি নিউক্লিওটাইড বেস, তাই তো, যে 4টে নিউক্লিওটাইড বেস আছে সেই নিউক্লিওটাইড বেস গুলোর উপর নির্ভর করেই ট্রিপলেট জেনেটিক কোডন গুলো তৈরি হয়। দেন ফরমেশন অফ ক্রোমোজোম। তো যখন আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, এবার কি হচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, যখন তার মানে কি হবে ক্রোমোজোম হবে, মানে নিউক্লিয়াস আসবে। প্রথমে যখন আমরা প্রোক্যারিওট দেখবো, যখন প্রোক্যারিওটে কি হবে নিউক্লিয় বস্তুটা কি সংগঠিত নয়, তাই তো, অর্গানাইজড নয়। এবং আস্তে আস্তে যখন আমরা ইউক্যারিওটের দিকে আসি তখন আমরা কি দেখি যে নিউক্লিয়াসটা তৈরি হয় সেটা কিন্তু সংগঠিত, তাই তো, মানে কি স্ট্রাকচারটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করছে। তাহলে সেক্ষেত্রে কি হবে ক্রোমোজোমটা তৈরি করবে। দেন ইনক্রিজিং জেনেটিক ইনফরমেশন। যখন নর্মাল আরএনএ ছিল এবং সেখান থেকে আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হচ্ছে, যত ডেভেলপমেন্ট হবে তত কি হবে ওর যে জেনেটিক যে বার্তাগুলো, তাহলে জেনেটিক বার্তাগুলো আরো বেশি পরিমাণে দিতে থাকবে। কারণ একটা মলিকিউলের যে ক্ষমতা সেটা যখন ফাস্ট হয়ে যায় তার ক্ষমতাটা অনেক বেশি হয়ে যায়। দেন ফিনোটাইপিক এক্সপ্রেশন অফ এ জিনোটাইপ। একদম আর্লিয়েস্ট পিরিয়ডে সেভাবে কোনো জিনোটাইপ মানে জিনগত তফাৎ সেভাবে করা যায়নি, তাই তো, কিন্তু যত বেশি ডেভেলপমেন্ট হবে তত বেশি অ্যালিলস হবে, তত বেশি জিনোমিক ডিফারেন্স হবে, এবং যত জিনোমিক ডিফারেন্স হবে তত জিনোটাইপ হবে, এবং সেই জিনোটাইপ গুলো কি হবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, মানে ফিনোটাইপেরও চেঞ্জ হবে। দেন অরিজিন অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেন তৈরি হবে, ওখানে তো জাস্ট আউটার মেমব্রেন তৈরি হয়েছিল, এবং আস্তে আস্তে কি হবে যে আউটার যে স্ট্রাকচারটা, আউটার যে আউটার লেয়ারটা আরো বেশি ডেভেলপ করবে। এন্ড লাস্ট অফ অল ইভলিউশন অফ মেটাবলিক প্রসেস। একটা সেলের যে মেটাবলিক প্রসেস সেখানে শুধুমাত্রই আরএনএ ছিল, সেক্ষেত্রে যে মেটাবলিক রেট গুলো ছিল বা মেটাবলিক প্রসেস গুলো ছিল, যত বেশি ইভলভ হবে, যত ইভলিউশন হবে তত কি হবে বিভিন্ন ধরনের প্রসেস গুলো, মেটাবলিক প্রসেস গুলো আলাদা করে বোঝা যাবে, তাই তো, বিভিন্ন মেটাবলিক প্রসেস গুলো আস্তে আস্তে তৈরি হবে। তাহলে এইভাবে কি হচ্ছে না একটা ফার্স্ট সেল থেকে যখন হচ্ছে তখন এই যে গ্যাপটা, এই গ্যাপটা ফুলফিল হবে কি হবে না এই প্রসিডিওর গুলোর মাধ্যমে। এই জিনিসগুলো যত বেশি তৈরি হবে, এই জিনিসগুলো যত ডেভেলপ করবে তত কি হবে না ফার্স্ট সেল থেকে মডার্ন সেলের যে গ্যাপ সেটা পূর্ণ হবে। ঠিক আছে, তাহলে আজকের যে টপিকটা সেই টপিকের কি কি ছিল আর্লি এনভায়রনমেন্ট এবং ফরমেশন অফ ফার্স্ট সেল। তো এই দুটো হয়ে গেল, তো আজকে এখানেই শেষ হচ্ছে। এবার বল তোদের কি প্রবলেম আছে, কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আচ্ছা ম্যাম, বল। বলছি আমাদের কি ওই জিওলজিক্যাল টাইম স্কেলটাকে পড়তে হবে এবারেও? না না না, জিওলজিক্যাল টাইম স্কেল করতে হবে না। আর একটা আপনি বললেন যে ওই মিলার আর উরের যে ওইটাও তো পড়তে হবে না তাহলে, নাকি না না শুধুমাত্র? না 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 তোদের না, অরিজিন অফ আর্থ তোদের নেই, ঠিক আছে, তোদের অরিজিন অফ আর্থ নেই, তো মিরার উরের পরীক্ষা তোদের করতে হবে না। আচ্ছা ঠিক আছে। আর বাকি যে ম্যাম বলছি ওই শোনা যাচ্ছে না, বাকিরা অফ কর, যে জিজ্ঞেস করছিস সে শুধু বল। হ্যালো হ্যাঁ বল বল। ম্যাম বলছি যে এমএ মানেটা কি? মিলিয়ন ইয়ার্স এগো। হ্যাঁ মিলিয়ন ইয়ার্স এগো। আচ্ছা আর বাকিদের ম্যাম বলছি আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট মানে তো ম্যাম মানে ওয়ার্ল্ডে এনভায়রনমেন্ট কেমন ছিল সেইটা তো নাকি? হ্যাঁ, যখন না, অরিজিন অফ আর্থ হলো তখন এনভায়রনমেন্টটা কেমন ছিল ঠিক আছে তো ম্যাম সেটাই তো আমরা মানে দেখলাম। হ্যাঁ বল। হ্যাঁ ওইটাই দেখলাম, মানে কি ওইটা কি এরকম বড় কোশ্চেনের আকারে মানে কি পড়তে হবে, না ওখান থেকে যে আপনি যেরকম শর্ট শর্ট করে কিছু আসবে কি? মোটামুটি 5 নাম্বার তো ধরেই রাখ। যদি ও। বলে যে আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট কেমন ছিল বলো, তখন তো বলতে হবে যে এনভায়রনমেন্টটা এরকম হট কন্ডিশনে ছিল, এবং হট কন্ডিশন থাকার মানে কারণ এই মানে পুরোটা কি স্টেপ বাই স্টেপ বলতে হবে, যে প্রথমে এরকম ছিল তারপরে হ্যাঁ আপনি যেটা বললেন সেরকমই বলতে হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আহ, করে দিতে হবে। ও ঠিক আছে ঠিক আছে। হুম। ওই পিডিএফটা ধরে ম্যাম থিওরি গুলো তো লিখতে লিখে হবে দিলেই তো ম্যাম, হলো। বলুন।
হ্যাঁ থিওরি গুলো একটু লিখতে হবে। কিন্তু যদি এনভায়রনমেন্ট বলে তখন তো আর ফার্স্ট সেল ফরমেশনটা লেখার দরকার নেই, না তাই না তো? না ফার্স্ট সেল ফরমেশন লেখার দরকার নেই, ওটা তো আলাদা একটা টপিক। এনভায়রনমেন্ট আর্লিয়েস্ট এনভায়রনমেন্ট একটা আলাদা টপিক, আবার ফার্স্ট সেল ফরমেশন একটা আলাদা টপিক। মানে এনভায়রনমেন্টটা হওয়ার পর কিভাবে আস্তে আস্তে এবার ফার্স্ট সেলটা তৈরি হলো। হ্যাঁ, ফার্স্ট সেল ফরমেশন ওখান থেকে কি বড় কোশ্চেন হতে পারে? ফার্স্ট সেল ফরমেশন থেকে বড় কোশ্চেন? হ্যাঁ, হুম? হতেই পারে, না হওয়ার কিছু নেই। বড় কোশ্চেন বলতে 5 নম্বর হয়তো, তার থেকে বেশি নয়, হুম হুম হুম। তার থেকে বেশি হবে না। তাহলে তো ওটা স্টেপ ওয়াইজ মানে একটু বেশি বড় করে লিখতে হবে, তাই জন্যই বললাম। হ্যাঁ, যে স্টেপ গুলো আছে ওগুলোই বলবি, একটুখানি জাস্ট ডিটেলসটা দিয়ে দিবি তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ম্যাম ওই যে দুটো থিওরি, হ্যাঁ, হুম 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 ওই দুটো থিওরি তো আপনার এই স্লাইডে দেওয়া নেই, তার মানে এক্সপ্লেন করার নেই। না, স্লাইডে এক্সপ্লেন করা নেই। হুম। বল, সব চুপ করে গেলি কেন? ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই তো? না প্রবলেম নেই ম্যাম তো ঠিক কোনো? আছে। না ম্যাম না ম্যাম ঠিক আছে। না বুঝতে ঠিক পেরেছি। আছে। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট ক্লাস আমি বলে দেবো কবে আবার, ঠিক আছে? হুম হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি। হ্যাঁ। হুম